অবশ্যই চিন্তায় কখনোই ছিল না। ঢাকার 14 আসন তো মানে আসারই কথা না চিন্তায়, কারণ আমি বড় হয়েছি তেজগাঁয়ে। বিএনপি সানজিদ ইসলাম তুলিকে অবশ্যই মূল্যায়ন করেছে। এই গুম হয়ে যাওয়া যে পরিবারগুলো, এদের যে সম্পর্ক, এটা একটা বড় পরিবার। আরমান ভাই আমার ওই পরিবারের একজন, তিনি আমার ভাই। তার জন্য সবসময় আমি মঙ্গল কামনা করি। অবশ্যই আবার ইনি খুব ভালো একটা মানুষ, আপনাকে এটা মানতেই হবে। ভালো মানুষকে আপনাকে ভালো মানুষ বলতেই হবে, এবং এই গুণটা তার কাছে কেউ কেড়ে নিতে পারবে না। রাজনৈতিক একটা পরিমণ্ডল আছে, হ্যাঁ, পরিবার আত্মিক সম্পর্কগুলো তার উপরে থাকে, আসলে অনেকটা উপরে থাকে। এবং এটা আসলে আমার মনে হয় না কোনো কিছু দ্বারা কোনো সময় এটাকে নষ্ট করা যায় বা এটাকে আসলে ব্যাহত বা কোনো জায়গায় বন্ধ করা যায়, আমার মনে হয়। আপনি দীর্ঘদিন মায়ের ডাকের সাথে ছিলেন, মায়ের ডাকের সমন্বয়ক। গুম খুন এই নিয়ে জনমত সৃষ্টির জন্য দেশে বিদেশে কাজ করেছেন, দীর্ঘ অভিজ্ঞতা এটি নিয়ে। রাজনৈতিক ফ্যামিলি আপনার ভাই রাজনীতি করেছেন, কিন্তু আপনি রাজনীতিতে ওইভাবে ওতপ্রোত ছিলেন না, সাংগঠনিক কাজ করেছেন। এই যে নতুন একটি মাঠ, কেমন লাগছে আপনার? আপনি যদি ধরেন যে বিগত এক যুগেরও বেশি সময়, 13-14 বছর হয়ে যাচ্ছে এখন, গুমের যে রাজনীতি ছিল, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো আমাদের সামনে হয়েছে, একটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলাম আমরা সবাই, এত হাজারো পরিবার। সেই জায়গাতে কাজ করতে গিয়ে, সেই পরিমণ্ডলে কাজ করতে গিয়ে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে রাজনীতির একটা অংশ হয়েই কাজ করতে হয়েছে আমাদেরকে। আমি অনেক বড় একটা জনগোষ্ঠী যারা বিভিন্ন রকমভাবে নির্যাতিত, নিপীড়িত, যাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, যাদেরকে কাস্টোডিয়াল টর্চার করা হয়েছে, এরকম একটা জনগোষ্ঠীর একজন আমি। তাদের একজন প্রতিনিধি চায় যারা হয়তো তার জন্য কাজ করতে পারবে, এবং এই ইচ্ছাটা আমার অনেক আগে থেকেই ছিল। ওই আবেদনটাও আসলে কার্যকরী হয়েছে যে তোমাকে করতে হবে কিছু। তো সেই জায়গা থেকে আসা রাজনীতির প্রেক্ষাপটে। এই যে আপনি আসলেন, রাজনীতিতে ঢুকে গেলেন, এমপি ইলেকশন করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনি কি কল্পনা করছিলেন যে ঢাকা 14 আসনে আপনাকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দিবেন, নমিনেশন করুন? কখনোই না, যতক্ষণ না এটা ডিক্লেয়ার হয়, আমাকে জানানো হয়, তার আগ পর্যন্ত এটা আসলে কখনো মাথায়ও আসেনি। রাজনীতিতে আসার অবশ্যই ইচ্ছা ছিল, যখন জুলাইয়ের পরে তো অবশ্যই আরও বেশি, কারণ আমরা তখন দেশে পরিবর্তন দেখতে চাই। আমরা আর কোনো প্রতিহিংসার রাজনীতি, অপরাজনীতি তার শিকার, অ্যাটলিস্ট আমার জেনারেশনের পরে যারা, আমার সন্তান তুল্য যারা, তাদেরকে আমরা দেখাতে চাই না। আমরা বাংলাদেশটাকে আসলেই বাংলাদেশ যেমন সেটাই দেখাতে চাই। মনোনয়ন আসলে অবশ্যই চিন্তায় কখনোই ছিল না। ঢাকার 14 আসন তো মানে আসারই কথা না চিন্তায়, কারণ আমি বড় হয়েছি তেজগাঁয়ে, ঢাকা 12 যেটা, সেখানে আমার বেড়ে ওঠা এখানে, আমার স্কুল কলেজ এখানে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংও আমার এখানে, ইঞ্জিনিয়ারিং পরে আমার আমি থাকিও, আমার মেয়ে বড় হচ্ছে এখানে। তো সেই জায়গা থেকে যখন আমাকে বলা হলো, আমার কাছে দায়িত্ব দেওয়া হলো যে ঢাকা 14 থেকে নির্বাচন করার জন্যে, তো সেটা হচ্ছে দলের সিদ্ধান্ত, এবং দল আসলে চায় আমার মতো কেউ যিনি জাতীয় পর্যায়ের, তাকে। এবং এখানে আপনি জানেন যে পরিবর্তনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এভাবেই দেখছে যে ভিন্ন ইমেজের কেউ আসুক, যাকে নিয়ে আসলে মানুষ গর্ব করতে পারে, বা যার কাজের মধ্যে মানুষ হয়তো কোনো বদনাম পাবে না বা কোনো খারাপ কিছু পাবে না। সেই জায়গা থেকেই এই চিন্তাটা। তো আমার মনে হয় যে দায়িত্ব দেয়া হয়েছে আমাকে, আমি যুদ্ধ তো করেছি 15 বছর, আরও 4 মাস হয়তো আরেকটা যুদ্ধ করতে হবে ধানের শীষের জন্য। তো হয়তো যুদ্ধটা করে যাব ইনশাল্লাহ। মানে আপনি কি মনে করেন যে আপনাকে বিএনপি মূল্যায়ন করেছে গুম পরিবারের সদস্য হিসেবে? বিএনপি সানজিদ ইসলাম তুলিকে অবশ্যই মূল্যায়ন করেছে। আপনারা নিজেরাই বলছেন যে কতজন নারী নেতৃত্ব চান, সেখান থেকে একজন ভিকটিম ফ্যামিলির, এবং শুধু আমাকে না, কিন্তু ইলিয়াস আলী ভাইয়ের ওয়াইফ, উনি কিন্তু সিলেট থেকে নির্বাচন করছেন, আপনারা জানেন। হুমায়ুন কাদের চৌধুরী ভাই, উনি গুম ছিলেন, উনি কিন্তু ইলেকশন করছেন। তারপরে আমাদের খোকন ভাই, উনিও ইলেকশন করছেন। আমাকে
মনোনীত করা হয়েছে ধানের প্রার্থী হিসেবে ঢাকা 14 থেকে। এইটা আমরা সবসময়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে যখনই কোনো আলোচনায় বা যখনই কোনো অনুষ্ঠানে তাদের সামনে গিয়েছি, অবশ্যই তারা আমাদের জন্য সবসময় পাশে দাঁড়িয়েছেন, পাশে ছিলেন। আপনি যে আসনে নির্বাচন করবেন সেখানে বিএনপির পুরনো নেতারাও ছিলেন, যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অবশ্যই অবশ্যই। আপনি এই যে নেতারা রয়েছে যারা মনোনয়ন পান নাই, তাদেরকে কিভাবে কানেক্ট করছেন? আচ্ছা, এইটা আমি একটা অনেক সুন্দর একটা জিনিস আমি দেখলাম। আপনি দেখেন আমার বিগত সময়ের কাজের ক্ষেত্রেও আমি বলবো যে আমি আসলে আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে হয়তো কোনো না কোনোভাবে আমার কাজগুলো আল্লাহ সহজ করে দিয়েছেন। তো ওই সময় দেখেন আমি দেশের মধ্যে যখন আমি নির্যাতিত ছিলাম, তখন কিন্তু আন্তর্জাতিক মহলে তোলার জন্য কোনো না কোনো রাস্তা আমার কাছে ছিলই, আল্লাহই হয়তো করে দিয়েছিল। এখন যেটা একটা সম্পূর্ণ নতুন এলাকা এবং এলাকার বিভিন্ন সমস্যাগুলোও ভিন্ন, তো সেই নতুন জায়গাটাতে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্দেশ দিলেন, আমাদের মহাসচিব যিনি তালিকা যেদিন প্রকাশ করলেন, সেদিন তার আগে থেকেই যখন তারা জানে সেইখানকার নেতৃস্থানীয় যারা অনেকজন প্রার্থী ছিলেন এবং তারা সাংগঠনিকভাবে অসম্ভব দক্ষ এবং ওই এলাকাতে 30 বছর 25 বছর এক একজনের রাজনৈতিক অভিজ্ঞতা, তারা বিভিন্ন অঙ্গ সংগঠনে ছিলেন, বিএনপির মূল দলে ছিলেন, এখনও দায়িত্বরত আছেন এবং বিভিন্ন বিগত সময়ে ফ্যাসিস্ট রেজিমের সময়ও তারা কিন্তু আন্দোলনে সোচ্চার ছিলেন। সেই পরিবারগুলো, মানুষগুলো, সেই নেতৃত্বস্থানীয় মানুষগুলো এমনভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে সেখানে যাওয়ার পরে, আমার জন্যে ওনারা মনে হয় পরিকল্পনা করেই রেখেছেন। কারণ জিনিসটা, জায়গাটা, মাঠটা তাদের সাজানোই ছিল তখন থেকে। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু ওইখানে তার জন্যে হলেও, প্রার্থীতার জন্য হলেও একটা রোড ম্যাপ করে রেখেছিলেন। এখন 6 জন 7 জন 8 জন মানুষ, তো সেখান থেকে হয়তো 7 জন খুবই সাপোর্টিভ এবং এই প্ল্যানিং মাফিক আমাকে অনেক বেশি গাইডেন্স দিচ্ছেন, অভিভাবকের কাজ করছেন এবং আমি আসলে তাদের প্রতি কৃতজ্ঞ। আপনার আসনে আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন সে গুমের শিকার হয়েছিলেন, ভুক্তভোগী, আপনিও গুম পরিবারের, এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে আপনাদের কথাবার্তায় বেশ শ্রদ্ধাবোধ, সৌজন্যতা, ভাই বোন সম্পর্ক, মানে এই যে সম্পর্কটা, মানে প্রতিদ্বন্দ্বী হলেও কিন্তু আপনাদের সম্পর্কটা ভালো। তা রাজনীতির এগুলো খুব কম দেখা যায় না বললেই চলে। তা আপনি এটা কীভাবে মূল্যায়ন করবেন? প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক ক্ষেত্রে থাকবেই, হ্যাঁ, বাট এটা অবশ্যই এমন হতে হবে না যে আমার বিগত 12 বছর জীবনে আমি যাদের জন্য যুদ্ধ করেছি, আমি যার জন্য যুদ্ধ করেছি, খুব কম প্রাণ কিন্তু আমি ফেরত পেয়েছি। আরমান ভাই তাদের একজন। আরমান ভাই এমন একজন যেখানে হয়তো পাশে আমি সুমনকে দেখি, আমার ভাই যাকে আমি ফেরত পাই। আরমান ভাই এমন জায়গা থেকে এসছেন এবং আমাদের আন্দোলনের জন্য আমি আসলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ আরমান ভাই আমাদের মাঝে এসছেন এবং আমি ওই খবরটা পাওয়ার পরে আসলে বলে না যে একটু মনটা একটু শীতল হয়ে যায় আমাদের। কারণ কি, যে আমরা তো অনেকটা সময় যুদ্ধ করছি, অনেকটা সময় ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। এই আয়নাঘর, সিক্রেট ডিটেনশন সেল, নিজের ভাইকে পাইনি এখনও। আমার যে মা 75-এর উপরে যার বয়স, আমার মাকে আমি বলতে পারি নাই যে ওই সিক্রেট ডিটেনশন সেলে রাখার পরে হয়তো আমার ভাইকে বাঁচিয়ে রাখা হয় নাই, টর্চার করতে করতে হয়তো হত্যা করার পরে তার ডেড বডিটা নদীতে ফেলে দিয়েছে। এইখানকার এই গুম হয়ে যাওয়া যে পরিবারগুলা, এদের যে সম্পর্ক, এটা একটা বড় পরিবার। আরমান ভাই আমার ওই পরিবারের একজন, তিনি আমার ভাই। তার জন্য সবসময় আমি মঙ্গল কামনা করি, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক এবং আমি সবসময় তার জন্য দোয়া করি। তিনি আমার, ওই যে আমি বললাম, সেই ভাই যাদেরকে এখনও ফেরত পাইনি। এই 1 জন 2 জন 3 জন এসছে, যারা এসছে তাদের মধ্যে আমরা ওদের ছায়া দেখি।
এই যে শ্রদ্ধাবোধ, অবশ্যই। আবার ইনি খুব ভালো একটা মানুষ, হ্যাঁ, আপনাকে এটা মানতেই হবে। ভালো মানুষকে আপনাকে ভালো মানুষ বলতেই হবে, এবং এই গুণটা তার কাছে কেউ কেড়ে নিতে পারবে না। ভালো মানুষ যারা, এইটা কেউ ছিনে নিতে পারে না আসলে। প্রতিযোগিতা হোক ভালো কাজের, প্রতিযোগিতা হোক উন্নয়ন, আমরা আরও ভালো কি করতে পারি, প্রতিযোগিতা হোক যে আমরা আরও ভালো এক্সাম্পল কি ক্রিয়েট করতে পারি, প্রতিহিংসার রাজনীতিকে ভেঙে আমরা যেন একটা এমন জায়গায় রাজনৈতিক চিন্তাধারা ওইটার পরিবর্তন আনতে পারি হাত ধরে। প্রতিযোগিতা হোক, কিন্তু প্রতিযোগিতা হোক ভালোর, এটাই চাই আমরা। এই যে শ্রদ্ধাবোধ, এটা কি নির্বাচনের আগে চলছে, কথাবার্তা হচ্ছে, নির্বাচনের পরে আপনি যদি সংসদ সদস্য হন বা সে যদি সংসদ সদস্য হয়, সেক্ষেত্রে এটা কি অব্যাহত থাকবে? বিগত 17 থেকে আরমান ভাইয়ের পরিবারের সাথে আমাদের সম্পর্ক, যখন ভাইয়া নাই গুম, তখন থেকে আজ অবধি আমাদের সম্পর্কটা অটুট। এবং আমার মনে হয় আপনার রাজনৈতিক একটা পরিমণ্ডল আছে, হ্যাঁ, পরিবার আত্মিক সম্পর্কগুলো তার উপরে থাকে, আসলে অনেকটা উপরে থাকে। এবং এটা আসলে আমার মনে হয় না কোনো কিছু দ্বারা কোনো সময় এটাকে নষ্ট করা যায় বা এটাকে আসলে ব্যাহত বা কোনো জায়গায় বন্ধ করা যায়, আমার মনে হয় না। কারণ আমি হাত তুললে সবসময় আরমান ভাইয়ের জন্য দোয়া করবই। তো এই জায়গাটাতে আসলে কোনো কিছু বাধা হবে না, আমার হবে না ডেফিনেটলি। কারণ আমি 15 বছর আমার এই ভাইদের জন্যই দাঁড়িয়েছি, আমি এখনও দাঁড়িয়ে আছি, এখনও ন্যায় বিচার চাই, এই ভাইদের জন্যই চাই। আমার যে হাজারো ভাই, আরমান ভাই তাদের একজন। সুমন ভাইয়ের জন্য আমার যেরকম খারাপ লাগে, আরমান ভাই যখন বর্ণনাগুলো করে আমার এরকমই খারাপ লাগে। আর নির্বাচনটা তো ভাইয়া এখন জীবনের একটা পর্যায়ে একটা ঘটনা হবে, এবং একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত আমরা থাকবো। বাট জীবন থেকে আমরা যেগুলো শিক্ষা পেয়েছি, জীবন আমাদের কাছে যেই অভিজ্ঞতাগুলো আমরা নিয়েছি, জীবন আমাদেরকে যেখানে দাঁড় করিয়েছে, আপনাকে বললাম আমার পরিচয় কিন্তু আমি এখন ইঞ্জিনিয়ার সাজিদ ইসলাম তুলি, সেটা না। আমার পরিচয় আমি ভিকটিম, আমার গুম হয়ে যাওয়া ভাইয়ের বোন। তো জীবন আমাদেরকে এখন এইখানে এনে দাঁড় করিয়েছে, এবং জীবনের এই ট্রমাটা আমাদেরকে এই জেনারেশন, আমার মনে হয় আরও অনেক জেনারেশন টানতে হবে। আমার ভাইয়ের সন্তানরা আছে, আমার মা যতদিন বেঁচে আছে, সন্তানরা বড় হয়ে যায়, মানুষ হওয়ার পরে সেই পর্যন্ত যাবে। তো বেশিরভাগ কেসই তো সলভ হয়নি, বেশিরভাগ কেসে ন্যায় বিচার পাইনি এখনো। নির্বাচন তো একটা অংশ হয়তো সামনের দিনগুলার বা একটা সময়ের, কিন্তু বাকি আমাদের যা কাজ মানবাধিকার রক্ষার জন্য, মানুষের পাশে থাকার জন্য, পরিবারগুলোর ক্ষেত্রে তাদের যে গাইডেন্স দরকার, সেই গাইডেন্সগুলো আমরা দায়িত্বের সাথে যেন করতে পারি। 12 বছর যেভাবে একসাথে ছিলাম, সামনের সময়গুলো যেন একভাবে একসাথে থাকতে পারি, তাহলে মনে হয় ওইটাই আমাদের ইচ্ছা। আচ্ছা, এই যে নির্বাচনী প্রচারণায় নামলেন, কি রেসপন্স পাচ্ছেন? মহিলা ভোটার বেশি, ইয়াং ভোটার বেশি, একটা অংশ মানে সেটা 50%-এর কাছাকাছি একটা অংশ যারা ভাসমান ভোটার, কোনো দলের না, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সিদ্ধান্ত তারা নিবে, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে নতুন ভোটার অনেক, ভাসমান ভোটার অনেক, এবং হচ্ছে শুধুমাত্র দলের কর্মী দিয়ে কিন্তু ভোট হবে না। তো সেই জায়গা থেকে আমি যখন, আমার মনে হয়েছে, আমি যখন রাস্তায় গেলাম কয়েকবার কথা বলতে মানুষদের সাথে, গণসংযোগে গেলাম, পাবলিকের মধ্যে চোখে মুখে একটা উচ্ছ্বাস দেখতে পাই। এটা হয়তো আনন্দ, এটাও যে অনেক বছর কিন্তু ভোট দেয়া তাদের পক্ষে সম্ভব হয়নি বা তারা নির্বাচন দেখেনি জনপ্রতিনিধি। আরেকটা হচ্ছে এতদিন পর্যন্ত যা দেখলাম খুবই পজিটিভ, এবং তারা তাদের যে আকাঙ্ক্ষা, যে জায়গাগুলোতে তাদের সমস্যা, সেইগুলাই তুলে ধরছে। আর এগুলা উত্তরণের জন্য আমরা আসলে কী করতে পারি, এগুলো তারা শুনছে। তো আসলে মানুষ নিজেই মতামত দিবেন এবার, প্রত্যেকটা নাগরিক, আমরা সেটাই আশা করি। তারা দেখবেন, তারা বুঝবেন, তারা চিন্তা করবেন, যেটা হলে তাদের আসলে মনে হয় যে নাগরিক অধিকার রক্ষা হবে, তারা সুরক্ষিত থাকতে পারবেন, নিরাপত্তা নিশ্চিত করা যাবে। সবাই মনে হয় এভাবেই চিন্তা করবে, আমার যেটা মনে হচ্ছে।
আর কথোপকথনে যেটা বুঝছি যে প্রত্যেকটা এলাকা ভিত্তিক সমস্যাগুলোও ভিন্ন। কিছু কিছু এলাকার যেমন আমি বনগাম কাউন্দিয়া যখন যাই, তাদের বড় একটা সমস্যা হচ্ছে ব্রিজ নাই তাদের কানেক্টিং। ওই জায়গাগুলোতে স্বাস্থ্যসেবার একদমই স্বল্প অবস্থা। তারপরে শিক্ষার মান বা সেটা সিটির সাথে একবারেই মেলানো যাচ্ছে না। সেই জায়গাগুলোতে এগুলো কিন্তু বেসিক রিকোয়ারমেন্ট, সেগুলাই কিন্তু করা হয়নি। তো সেই জায়গাগুলোতে অবশ্যই তাদের দাবি আছে। শহরের কেন্দ্রিক যদি বলি, আমি এখানে জননিরাপত্তাটা প্রথম চলে আসছে, কারণ একজন সন্তান বের হয়ে যাওয়ার পরে মা চিন্তা করতে হচ্ছে যে আমার সন্তান কি আসলে মাদকের ইয়েতে চলে যাচ্ছে কিনা, আমার সন্তানকে কি কোনো বিপদগ্রস্ত হতে হচ্ছে কিনা, চরম দুর্ভোগ যেটা হচ্ছে যানজটের জন্য হচ্ছে, সেই জায়গায় আমার সন্তান বের হয়ে যাওয়ার পরে সুস্থভাবে ফেরত আসছে কিনা, মানে অনেক কিছু। আমার মনে হচ্ছে এইখানে অন্য জিনিস প্রায়োরিটি পাচ্ছে, পরিপ্রেক্ষিতটা ভিন্ন। তো সেই জায়গাতে দখলবাজি, ক্ষমতায়ন, দখলবাজ, তারপর চাঁদাবাজি, এগুলোতে অনেক মানুষ বিরক্ত। এবং সেই জায়গাটা থেকে আমরা তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসবো, এটার পরিকল্পনা, সুস্থ প্রপার প্ল্যান বাস্তবায়ন করতে হবে। কারণ মানুষ কিন্তু সেটাই দেখছে এখন, আমাদের দিকে সেটাই দেখতে তাকিয়ে আছে। আপনি আজকে যেইখানে যে এলাকায় গণসংযোগ করলেন, সেই এলাকায় আমরা দেখছি যে মেইন যে সড়ক, সেই সড়কের প্রায় 1/3 ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য করছে হকাররা। তো এই হকারদের উচ্ছেদও করা যাচ্ছে না, আবার রাস্তা পরিষ্কার করা যাচ্ছে না, কারণ হকাররা কি করবে? তা আপনার কি কোনো প্ল্যান আছে যে এই হকারদের জন্য কিছু করা, রাস্তা উচ্ছেদ, মানে রাস্তা পরিষ্কারের ব্যাপারে? একটা হচ্ছে কি যে মার্কেট থাকার পরে এই যে 3 লাইন 4 লেন, এনারা কি আগে ছিলেন কি না, নাকি এটা খুবই রিসেন্ট যে 5 তারিখের পরে হঠাৎ করে কেউ আসলো বা বসে গেল ক্ষমতা দেখিয়ে? এই জিনিসটা অবশ্যই দেখার আছে ওখানে। আরেকটা হচ্ছে যদি তাদের জন্য কোনো অন্য জায়গা বরাদ্দ করা যায় কি না, সেটার অবশ্যই চিন্তা করতে হবে। কারণ এটা যদি তার ইনকাম সোর্স হয়, বা আপনি যে অবৈধ জায়গায় ইনকাম করবেন, এটাও তো আবার লিগ্যাল না। হ্যাঁ, এটাও তো রাইট না, কারণ এটা দিয়ে এখান দিয়ে তো এলাকার অধিবাসীরা চলাচল করছে। হ্যাঁ, আমি একটা গুড এক্সাম্পল ঠিক একটু আগানোর পরেই দেখলাম। আপনি যেই মার্কেটের সামনে ছিলেন তার থেকে আরেকটু এগিয়ে যাওয়ার পরে, শাহালি মার্কেটের পরে যখন গেলাম, দেখলাম যে মার্কেটের সামনে ফুটপাতের পরে এখানে গ্রিল দেয়া, এবং তার বাইরে বড় বড় ড্রামে সুন্দর গাছ লাগানো। তাহলে ওই ফুটপাতটাতে কিন্তু কেউ বসতে পারছিল না এবং দখল হলো না। বরং আমি যখন আসলে ওই জায়গাটা দিয়ে হেঁটে লিফলেট দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। কারণ আপনি জানেন, গাছ থাকলে, পাশে থাকলে আপনার পরিবেশটাই বদলে যায়। তো আমার জায়গাটা দিয়ে আসলে হাঁটার পরে আমার মনে হয়েছিল যে না, এনারা আসলে খুব সুন্দর একটা কাজ করেছে। এটা তো সামনে পাশাপাশি সম্ভব, এবং আমরা ওখানেই দেখলাম। তো এইরকম আরও আসলে পরিকল্পনা আসতে পারে ওখান থেকে। হকাররা কি ওখানে বসতে পারতো না? তো তাহলে তো ওনারা কোনোভাবে এটা ম্যানেজ করেছে। এখানে আসলে প্রত্যেকটা মার্কেটের যেই দায়িত্বরত কমিটি আছে, তারা কিন্তু বিশাল বড় প্ল্যানিং করেন। কারণ দোকানে মানে প্রায় 800-900 দোকান করে আছে মার্কেটে। সেক্ষেত্রে এই 100-200 যদি যারা রাস্তায় ছোটো ছোটো দোকান, তাদের জন্য কি করা যায়, এরকম কোনো পরিকল্পনা করা যায় কিনা, বা অন্য কোনো জায়গা তাদের জন্য অ্যালোকেট করা যায় কিনা, বা আসলে তারা হঠাৎ করে যদি এসে থাকে, অবৈধভাবে এসে থাকে, তাহলে সেইটারও একটা চিন্তার বিষয় আছে, নিদর্শন। কারণ আপনি বলতে পারেন আপনি গরিব, কিন্তু আপনি তো অবৈধ কিছু করার জন্য, এটা দ্যাট ইজ নট রাইট অলসো। হ্যাঁ, তো এই চিন্তাগুলো আমাদের সবার করতে হবে। আপনারা এর আগে বলছেন যে বনগাঁও এবং যে কাউন্দিয়া, যে দুইটা ইউনিয়ন রয়েছে, ইউনিয়ন পরিষদ, যেটা ঢাকার একেবারেই পাশে, বাট সিটি কর্পোরেশনের মধ্যে নয়। এটা কেমন মনে হয় না একটু, যে এটা কি হ্যাঁ, সিটি 4 মিনিট যদি বোর্ড দিয়ে যায়, আর রাস্তা দিয়ে গেলে যেহেতু ব্রিজ নাই, প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, এবং একেবারে ভিন্ন চিত্র, শহরের থেকে একেবারে ভিন্ন সেখানে চিত্র। তো এখানে আসলে অনেক সবুজায়ন আছে, কিন্তু আমার মনে হয় উন্নয়নটা যাওয়া উচিত। বেসিক যেগুলো শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, এগুলো তো আসলে বেসিক রিকোয়ারমেন্ট। আপনি চলাচলের ব্যাপারটা, যাতায়াতের ব্যাপারটা কেন থাকবে না? কারণ একটা জরুরি স্বাস্থ্যসেবার জন্যও তো আপনার এটা দরকার।
তো একজন প্রসূতি মায়ের যদি যখনই লাগে তখনই তাকে শহরে আনতে হয়, তাহলে তো তাকে আনার জন্যেও এটা দরকার ছিল। আমি জানি না, আসলে আমি অনেক মেগা প্রজেক্ট করতে দেখেছি বিগত সময়ে, হাজারো হাজারো টাকার লুট হইতে দেখেছি। এটা করতে কতটুকু টাকা লাগতো আসলে, এটা কতটুকু বাজেটের টাকা ছিল, এটা কি সদ ইচ্ছার অভাব ছিল নাকি এখানে আরও অনেক কিছু পিছনে কাজ করেছে, এটা দেখার। আসলে খুব বেশি কিছু যে করতে হবে একদম মানে অনেক বিশাল পরিকল্পনা নিয়ে নামতে হবে সেটা ছাড়াও স্বাভাবিক নিয়মে যেইটা উন্নয়ন যতটুকু দরকার ছিল, কাজটা যতটুকু আগানোর দরকার ছিল বিগত 15 বছরে, সেটা হলেও মানুষগুলোর লাইফ স্ট্যান্ডার্ড অনেক বেশি ভালো থাকতো, যেটা আমার চোখে দেখা। সেই বেসিক রিকোয়ারমেন্টগুলোও যদি আমরা ফুলফিল করতে পারি, হ্যাঁ, তাহলে তো আমার মনে হয় যে একটা খুব সুন্দর সামাজিক ব্যবস্থার আমরা ওখানে নিয়ে আসতে পারি। যে ভোটাররা রয়েছে, ভোটারদের কি প্রতিশ্রুতি আপনারা দিবেন সামনে? ভোটারদেরকে, মহিলা ভোটাররা, ইয়াং ভোটারদেরকে আসলে আপনি প্রতিশ্রুতি দিলে হবে না, আপনার কাজে বোঝাতে হবে, অ্যাকশন দিয়ে বোঝাতে হবে। ইয়াং ভোটাররা যদি মনে করে যে আমি বিগত 15 বছর অধিকার রক্ষার আদায়ের জন্য আন্দোলনে তাদের পাশে ছিলাম, মানুষের পাশে ছিলাম, তাহলে তারা হয়তো বুঝবে যে সামনের সময় তাদের সাথে যদি কোনো অন্যায় হয়, তাদের ক্ষেত্রে যদি নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত না করা হয়, সেই জায়গাটাও আমি তাদের পাশে থাকব। তো আমার প্রথম ও প্রধান কথাটা আসলে তাদের জন্য সেটাই। আর অবশ্যই বাকি চাহিদাগুলো প্রত্যেকের ক্ষেত্রে দুর্ভোগের যে কারণগুলো, প্রতিকূলতার যে কারণগুলো, সেই কারণগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে, এবং এগুলো কাজ আসলে স্বাভাবিক নিয়মের মধ্যেই আসবে, কার্যপ্রণালীর মধ্যে চলে আসবে। আপনার দলের মানে একটা ট্যাগ রয়েছে, হয়ে গেছে 5 তারিখের পর। আপনি কিছুক্ষণ আগেও বলছেন যে দখলদারি, চাঁদাবাজি, এটা কি আপনাদেরকে খুব বেশি ভোগাবে সামনে নির্বাচনে? এইটা যে কোনো দলের জন্যই অবশ্যই কারো কাম্য না। আপনি যেটা বললেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বলেন, সেক্ষেত্রে কিছু মানুষ যদি সেটা করে, সেটার দায়টা বর্তায় যে সমগ্র দলটাকে, এইটার একটা গ্লানি কিন্তু আপনি যেটা নিয়ে কথা বলছেন, এবং শুধুমাত্র কেন এই দলটার নামই উঠছে, আমার কনসার্ন আসলে ওইখানে। অন্য কেউ কি করছে না? তাহলে অন্য কোনো দলের নাম কেন আসলো না? হ্যাঁ, তারা তো হঠাৎ করে 5 তারিখের পরে কি তারা ভালো হয়ে গেল নাকি বিএনপি খালি খারাপ হয়ে গেল? এইগুলো আসলে অনেকটা কৌশল আমার মনে হয়, কিছু প্রোপাগান্ডা। অবশ্যই কিছু কারণ তো আছে সত্য, যেটার কারণে হয়তো আঙুল তুলতে পারছে কারো প্রতি, এবং তাদের ক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে তাদেরকে চিন্তা করতে হবে, এবং অবশ্যই এটা কারো ক্ষেত্রেই কোনো কল্যাণ বয়ে আনবে না। সবশেষ প্রশ্ন, সেটা হলো যে গত 17 বছরে রাজনীতি একটি ব্যবসায় পরিণত হয়েছে। যারা মন্ত্রী হয়েছে, যারা এমপি হয়েছে, তারা এটাকে টাকা পাচার করেছেন, অর্থবিত্ত করেছেন, সম্পদ গড়েছেন। এটা একটা মূল্যায়ন কি আপনার কাছে? আর আপনি যদি এমপি হন, আপনার ক্ষেত্রেও কি এমন হবে কি না? 15 বছর আপনারা আমাকে দেখেছেন, 15 বছরের মধ্যে কি খুব বেশি পরিবর্তন দেখেছেন কি না? আর আমি অনেক বড় একটা জবে চলে যেতে পারতাম, দেশের বাইরে থাকতে পারতাম, সেই যোগ্যতাটা তো আছে, যাইনি তো তাদেরকে ছেড়ে কাউকে। সবার জন্য কাজ করেছি, মানুষের জন্য কাজ করেছি, সেটা আমি 10 বছর আগে বা 12 বছর আগেও করতে পারতাম। আমাকে দেশে থেকে মানুষের জন্য, হাজার মানুষের জন্য দাঁড়াতে হতো না হয়তো, নিজেরটা চিন্তা করলে। আরেকটা কথা আপনি যেটা বললেন যে অনেক অর্থ লুট করেছে, অনেক অর্থ পাচার করে নিয়ে গেছে, মানুষের অধিকার হরণ করেছে, মানুষকে গণহত্যা করেছে, এটার রেজাল্টটা তারা এখন বহন করছে। এত হাজার হাজার মানুষের প্রাণ নেওয়ার পরে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, দেশের মাটিতে তাদের জায়গা হচ্ছে না, এটা সবচেয়ে বড় শাস্তি তাদের জন্য। আর ওই 1000 কোটি টাকার তারা যখন ওই যে পালিয়ে নৌকোয় অ্যারেস্ট হয়ে এখন কারাগারে ভিতরে আছেন, তাদের জীবনটা আসলে কীরকম? কষ্টটা শুধুমাত্র কারাগারের চেয়ে, যে সম্মানটা জীবন থেকে তাদের হারিয়ে গেছে,
এইটার দাম কি তারা ঠিক করতে পারবে কিনা, সম্ভব কিনা? টাকা দিয়েই যদি সব কিছু হতো, টাকা দিয়েই যদি ক্ষমতায় থাকা যেত, টাকা দিয়েই মানুষ মেরে যদি ঠিক করে ফেলা যেত, তাহলে তাদের আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যেত না। এত বড় একটা দল কোথায় তারা? সব তো আছে, টাকা নিয়ে গেছে, মানুষকে গণহত্যা করেছে, ক্ষমতায়ন করেছে, ক্ষমতা দখল করেছিল, নিমেষের মধ্যে হারিয়ে গেছে। তো এটা কারোর ক্ষেত্রে কারো জীবনের লক্ষ্য হইতেই পারে না আমার মনে হয়।